তা গতদিন পর্যন্ত যে পড়াটা হয়েছে, গত দিন বলো আর গত যে পড়াটা হয়েছে, আমরা আধানের একক সংক্রান্ত সংজ্ঞা পর্যন্ত করেছিলাম, সিজিএস এবং এসএই। আজকে যে পড়াটা পড়া হবে সেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাশি। পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কোনো মাধ্যমের আমরা জানতে পারি, তাহলে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত আমরা ওটা সহজভাবেই বের করে নিতে পারব। ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলতে তোমার ধরো যেমন বলা হয়েছিল, দুটো আধান বায়ু মাধ্যমে থাকতে পারে, শূন্য মাধ্যমে থাকতে পারে, জলের মধ্যে থাকতে পারে, অভ্রের মধ্যে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি তোমার মাধ্যমের মধ্যে রাখা যেতে পারে। তাহলে ওই মাধ্যমে তোমার আধান দুটির মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বল, সেটা মাধ্যম অনুসারে পর্যায়ক্রমে তোমার কি হয়, পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়। সেই জন্যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা জানতে গেলে আমাদের জানতে হবে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে পরে সেটা বুঝতে পারবে সেটা কি। পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা হলো কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই দুইয়ের অনুপাতকেই বলা হবে কোনো মাধ্যমের বা ওই মাধ্যমের কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওই পরাবৈদ্যুতিক ধ্রুবক ওই মাধ্যমের জন্য তোমার নির্দিষ্ট, তা সেই জন্য ওটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক কথাটা এসছে। তা আমরা প্রথমেই কুলম্বের সূত্রের মধ্যে যে তোমার সমানুপাতিক ধ্রুবকটাকে কে ড্যাশ দ্বারা প্রকাশ করেছিলাম, কারণ পরবর্তীকালে একটা কে আসবে, তাও বলা হয়েছিল এই যে তোমার মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে তোমার কে দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে কে সমান কত, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন শূন্য বা এপসাইলন নট। তাহলে পরে এই একটু বোর্ডের দিকে এইবার এসে দেখো, তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে যদি হয়, তাহলে কে সমান এপসাইলন ডিভাইড বাই এপসাইলন নট বাই এপসাইলন সমান কে এপসাইলন জিরো। এপসাইলন সমান কি, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন শূন্য সমান শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে পরে এই যে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এইটার মান কত এটা তো আমরা জানি, সেটা আবার 8.854 ইন্টু 10⁻⁻12 যে তোমার এককটা এসছিল, সেই এককটার কথা দেখো মনে আছে কিনা। সেটা হলো কি, কুলম্ব স্কয়ার, নিউটন টু দি পাওয়ার -1 আর মিটার টু দি পাওয়ার -2, অর্থাৎ কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। তাহলে পরে এবার দেখো এই সমীকরণ থেকে, তাহলে যদি এই যে ধরো আমরা এই তড়িৎ ভেদ্যতা কার কত সেটা জানতে গেলে, তাহলে প্রথম কথা আমাদের কে জানতে হবে, এটা তো জানাই আছে। তাহলে কে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই পরাবৈদ্যুতিক ধ্রুবক তোমাকে মুখস্থ করতে হবে না, এটা তোমার বলে দেওয়া থাকবে। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন, যেমন জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 80, তারপরে তোমার অভ্রের 5 বা 6 মাঝে একটা, এইরকম কাচের ধরো 6, এইরকম তোমার বিভিন্ন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বিভিন্ন, সেটা অবশ্যই কোনো প্রবলেমের মধ্যে বলে দেওয়া থাকবে। তাহলে তার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, তাহলে এবার দেখো যদি জল মাধ্যম হয়, তাহলে জল মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত হবে। জল মাধ্যমে তড়িৎ ভেদ্যতা তোমার মনে করো এটা জল মাধ্যমে ওয়াটার, জল মাধ্যমে তড়িৎ ভেদ্যতা 80 ইন্টু তোমার এইটা গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত। তাহলে পরে তড়িৎ ভেদ্যতা আমরা এখানে পাবো। সামনের যে চ্যাপ্টার আছে ক্যাপাসিটর, মানে ধারক বা ধারকত্বের যে তোমার অংশটা আছে, পরবর্তীকালে
সেখানেও পরাবৈদ্যুতিক ধ্রুবক লাগবে। তো এটা সেই জন্য তড়িৎ বিজ্ঞানে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর তোমাদের একটা কথা বলি, তাহলে পরে এই যে তোমার হচ্ছে পদার্থকে পরিবাহী এবং অপরিবাহী সাধারণত এই দুটো শ্রেণীতে যে ভাগ করা হয়েছে, অর্ধপরিবাহী বলো অতিপরিবাহী বলো, ওগুলোর কথা এখন আসছে না। তো যদি পরিবাহীর কথাই বলি, তাহলে পরে তার তড়িৎ ভেদ্যতা বা তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, তা এইটা মনে রাখো, এটা পরীক্ষায় দেয়। তাহলে পরে যত ভালো করে একটু মাথায় রাখো, ধাতব গুণ, পদার্থের ধাতব গুণ যত বাড়তে থাকে তত পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বাড়তে থাকে। তাহলে এই যে তোমার হচ্ছে কুলম্বের সূত্র যেটা এফ সমান হচ্ছে 1/4 এপসাইলন। এপসাইলন মানে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এটা বারবার রিপিট করার অর্থ হচ্ছে এটা যেন তোমাদের শুনতে শুনতে একেবারে মুখস্থ হয়ে যায়। তাহলে এইটা ইন্টু Q1 Q2/r²। তাহলে পরে এইবার দেখো, তাহলে এপসাইলন, তাহলে এটা যে কোনো মাধ্যম, এটা যদি জল মাধ্যম হতো তাহলে পরে এপসাইলনের জায়গায় কত বসতো, তোমার 80 ইন্টু লিখে দিই 8 মানে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন। তাহলে এইটা যদি তোমার জল হতো তাহলে এখানটা এটা বসিয়ে দিলেই হতো। একটা জিনিস এবার খেয়াল করো, দেখো এই যে তোমার এই সমীকরণ অনুসারে তাহলে এপসাইলনের মান যত বড় হতে থাকবে এফ তত কি হতে থাকে, কমতে থাকে। আর ইনফরমেশন যে এই যে তোমার হচ্ছে পরাবৈদ্যুতিকের মান যত পদার্থের ধাতব গুণ বাড়তে থাকে তত তোমার ওই এপসাইলন কি বলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বাড়তে থাকে। তাহলে এটা যত বাড়তে থাকে তাহলে এটা কত হয়, এটা কমতে থাকে। তাহলে কমতে কমতে তোমার হচ্ছে কত কমতে পারে, মানে সর্বনিম্ন কত হতে পারে, শূন্য হয়ে যেতে পারে। সেটা কখন, তাহলে পরে এইটা যদি তোমার হচ্ছে ইনফিনিটি হয়, এটা যদি তোমার হচ্ছে এটার মান যদি তোমার এটা যদি ইনফিনিটি হয় তবে তোমার হচ্ছে এটা শূন্য হবে। তাহলে এবার তোমাদের বলি, তাহলে কমপ্লিট যেটা হচ্ছে পরিবাহী যারা আছে, যাদেরকে আমরা পরিবাহী বলছি, ধরে নাও তাদের ওই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অর্থাৎ কে এর মান ইনফিনিটি। তাহলে ইনফাইনাইট তোমার মান হচ্ছে কার, ধাতব পদার্থের ক্ষেত্রে। তাহলে ধাতব পদার্থ যদি একটা মাধ্যম হয়, তার মধ্যে যদি তোমার হচ্ছে দুটো আধান রাখা হয়, তাহলে তার মধ্যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে, শূন্য হয়ে যাবে। তার মানে আমরা এখন বলতে পারি যে ধাতব পদার্থের মধ্যে কোনো আধান যদি থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে সূত্র অনুসারে। তো তোমার এই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের তোমার ঘটনা। তাহলে তোমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক কার কত এটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র ওই এপসাইলন শূন্য এইটার মান যদি তোমাদের হচ্ছে মুখস্থ থাকে তাহলে পরে কোন মাধ্যমের কত ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা, সেটা তুমি হচ্ছে সহজেই বের করে নিতে পারবে। কিন্তু মাথায় রাখতে হবে এপসাইলন শূন্যর মান কিন্তু তোমার সর্বদাই মনে রাখতে হবে। তাহলে এপসাইলন শূন্য এবং তোমার মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি জানা থাকে তাহলে পরে আমরা বলতে পারি এপসাইলন সমান কে এপসাইলন 0। তাহলে কেটা কি, কেই কোনো মাধ্যমের হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে হিসাবগুলো করেছি কুলম্বের সূত্র অনুসারে, সেখানে কেবলমাত্র দুটো আধানের কথা বলা হয়েছিল। দুটো আধানের মধ্যে কতটা আকর্ষণ বা কতটা বিকর্ষণ বল কাজ করে সেইটা আমরা দেখেছি। কিন্তু বাস্তব ক্ষেত্রে যে কেবলমাত্র দুটো আধানই তোমার হচ্ছে ওই মাধ্যমের মধ্যে থাকবে তার তো কোনো কথা নেই। তাহলে সেখানে তো সময় বহু সংখ্যক আধান থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে তোমার হচ্ছে আধানগুলির উপর পরস্পরের উপর যে বল ক্রিয়া করছে, তাহলে আমরা সেইটা কিভাবে হিসাব করব, তা কঠিন কিছু নেই, চিন্তার কারণ নেই। এখানে সেই পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হবে সেটা ব্যাখ্যা করা আছে। তাহলে কি হলো,
বহু সংখ্যক আধানের মধ্যে, এই বোর্ডটা দেখো যে বহু সংখ্যক আধানের মধ্যে বল, আচ্ছা বহু সংখ্যক আধানের মধ্যে বল যখন হিসাব করা হবে তার উপর ভিত্তি করে, এই বহু সংখ্যক বল কিভাবে হিসাব করা হবে তার উপর ভিত্তি করে একটা নীতি প্রতিষ্ঠিত হয়েছিল, যে নীতির নাম হচ্ছে উপরিপাতের নীতি। তা উপরিপাতের নীতিটা কি? উপরিপাতের নীতি হচ্ছে বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল, বহু সংখ্যক আধানের সেখানে সমাবেশ আছে, তার মধ্যে যে কোনো একটা আধান আমরা ধরে নিলাম, সেই আধানের উপর যে মোট বল ক্রিয়া করছে সেই বলের মানটা কত, সেই বলের মান হলো তোমার হলো অন্য আধানগুলি কর্তৃক তার উপর ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফলের সমষ্টির সমান। অর্থাৎ একটা আধানের উপর কত মোট বল ক্রিয়া করছে সেই মোট বল সমান কি হবে, আমরা যদি পৃথক পৃথকভাবে তাদের মধ্যে বল হিসাব করি, সেই বল হচ্ছে যেহেতু ভেক্টর রাশি কি করতে হবে, ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ সবগুলো লব্ধি নিলেই আমরা হচ্ছে ওই আধানের উপর কত বল ক্রিয়া করছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইবার এটাই হচ্ছে উপরিপাতের নীতি। আর একটা তোমাদের কথা বলি, যখন তোমার কুলম্বের সূত্র প্রয়োগ করা হয় একসঙ্গে সবার সঙ্গে সবার সেটা হয় না, কেবলমাত্র দুটো আধানের মধ্যে আমরা হচ্ছে হিসাবটা করে নিই। যখন আমরা দুটো আধানের মধ্যে কুলম্বের সূত্র প্রয়োগ করে বল নির্ণয় করছি তখন ধরে নিতে হবে আদার্স যারা ওই স্থানে আছে তাদের উপস্থিতি এই দুটো আধানের উপর কোনো প্রভাব ফেলছে না। এইভাবে ধরো পাঁচটা যদি আধান থাকে তাহলে পাঁচটা আধান মানে Q1, Q2, Q3, Q4, Q5। এবার আমরা যদি Q1 এর আধানের উপর মোট বল ক্রিয়া করছে কত, তখন আমরা এইভাবে হিসাব করব Q1 আর Q2 এর মধ্যে কত বল ক্রিয়া করছে, Q1 আর হচ্ছে Q3 এর মধ্যে কত বল ক্রিয়া করছে, Q1 আর Q4 এর মধ্যে কত বল ক্রিয়া করছে। তাহলে যখন আমরা Q1 আর Q2 এর মধ্যে কত বল প্রয়োগ করছে তখন Q3, Q4, Q5 তারা যে মানে ওইখানটা যারা উপস্থিত আছে যে আধানগুলো তারা নিষ্ক্রিয়, এটাই আমরা হচ্ছে ধরে নেব আর এটাকে ধরে নেওয়া হচ্ছে। তার মানে আমরা এক কথায় বলতে পারি যখন কোনো আধানের সঙ্গে অন্য আধানগুলোর হচ্ছে বল হিসাব করা হয় তখন যে দুটোর মধ্যে হিসাব করা হচ্ছে বল তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য যারা সেখানটায় উপস্থিত আছে সেই তাদের প্রভাব সেখানে আর ধরা হবে না। এইভাবে তোমার হচ্ছে পৃথক পৃথকভাবে নির্ণয় করে তাদের হচ্ছে ভেক্টর সমষ্টি নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে উপরিপাতের নীতির প্রয়োগ। বুঝা গেল? জাস্ট আমি একটা বলছি, ধরো যে তো মনে করো এখানে Q1 আধান, আচ্ছা ঠিক আছে, এখানে নাও মনে করো Q1 আধান, এটা Q2 আধান, এটা Q3 আধান, এটা Q4 আধান, এইরকম করে মনে করো তোমার হচ্ছে Qn পর্যন্ত আধান আছে। তাহলে এইবার এই Q1 এর থেকে এই Q2 দূরত্ব একটা আছে, Q1 থেকে Q3 এর দূরত্ব আলাদা আছে, Q1 থেকে Q4 এর দূরত্ব আলাদা আছে, Q1 থেকে এরকম চলতে চলতে Qn এর দূরত্ব সব আলাদা আলাদা দূরত্ব, সমানও হতে পারে নাও হতে পারে। তাহলে পরে আমরা এইবার দেখো এটা Q1, এটা মনে করো Q2, এটা Q3, Q4, এখানে হচ্ছে Qn। তাহলে এই দূরত্বটা মনে করো এটা আর এখানে লিখলাম, কিন্তু কাদের সঙ্গে না হচ্ছে 2 নম্বরের সঙ্গে 1 নম্বর দূরত্ব, এটা কিন্তু তোমার 21 নয়, এটা হচ্ছে 2 নম্বরের আধান আর 1 নম্বর আধানের সঙ্গে হচ্ছে কত দূরত্ব বজায় রেখেছে। আচ্ছা এইটা তাহলে আমরা কি লিখবো বলো, কি এটা হচ্ছে তোমার R3 মানে 1 আর 3 এর মধ্যে কতটা দূরত্ব। তাহলে অনুরূপ ভাবে তোমরা আমরা এটা বলতে পারি এটা কত R41, এই দূরত্বটা কত Rn1, এইগুলো তোমার হচ্ছে দূরত্ব। তাহলে পরে এইবার দেখো ধরে নাও যে এটা আমরা শূন্য বা বায়ু মাধ্যমে এই আধানগুলো রাখা আছে, শূন্য বা
বায়ু মাধ্যমে এই আধানগুলো রাখা আছে, তাদের হিসাবটা হচ্ছে আমরা এসআইতে করব, কারণ আমরা বলেছি যে এসআইটাই বেশি প্রয়োগ করার চেষ্টা করা হবে। সেটাও তোমাদের নিশ্চয়ই আগে যেটা আমরা বলেছি সেটা মনে আছে। তাহলে পরে এইবার দেখো, তাহলে আমরা চাইছি এইবার Q1 এর উপর হচ্ছে কত মোট বল ক্রিয়া করছে। তাহলে পরে এইবার সেটাই আমরা দেখব। তাহলে আমরা 1 নম্বর আধানের উপর হচ্ছে 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল বল ধরো হচ্ছে F1। 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে F1। এই বলটা কি মোট বল, সেটা কার সমান? সেটা হচ্ছে তাহলে এখানে F21। আবার বলছে এটা 21 নয়, এটা তাহলে কি বুঝতে পারছি যে 2 নম্বর আধান কর্তৃক 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল বল কত, সেইটা প্রকাশ করা হচ্ছে F21 দ্বারা, প্লাস F31 যে 3 নম্বর আধান কর্তৃক 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল বল এইরকম কত, প্লাস এখানে প্লাস কত Fn1। বোঝা গেল? তো তদ্রূপ দেখো, এটা গেল ধরো 1 নম্বর। তাহলে 1 নম্বর আধানের উপর যে বলা আছে যে প্রত্যেকটা আধানের উপর সমান সমান বল ক্রিয়া করে, তাহলে 1 নম্বর আধানের উপর যেমন 2 নম্বর আধান ক্রিয়া করছে বা 3 নম্বর আধান ক্রিয়া করছে, তেমনি আবার 2 নম্বর আধানের উপরও তো 1 নম্বর আধান ক্রিয়া করছে, 3 নম্বর আধান ক্রিয়া করছে, 4 নম্বর আধান ক্রিয়া করছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে দেখো F2 অর্থ কি? F2 অর্থ হচ্ছে 2 নম্বর আধানের উপর অবশিষ্ট যে আধানগুলো আছে তারা মোট বল কত ক্রিয়া করছে। তাহলে আমরা এই অনুসারে লিখতে পারি F12। তাহলে তখন কিন্তু আবার দেখো 1 নম্বর আবার এই দলে চলে এলো। তাহলে F2 বলটা আমরা এখানে কি নির্দেশ করছি? F2 বল হলো Q2 আধানের উপর মোট ক্রিয়াশীল বল, সেটা কত? এটা প্লাস F32 প্লাস F42 এরকম আপ টু কত Fn2। অনুরূপভাবে তোমার হচ্ছে F3 সমান কত হবে? তাহলে এখানে হবে হচ্ছে 1 3 2 3 এরকম আর কি চলতেই থাকবে। তাহলে আমরা একটা দেখাচ্ছি, তাহলে দেখো, তাহলে আমরা F21 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? F21 এর পরিবর্তে তাহলে F21 এইটা সমান কত? এইটা সমান হচ্ছে 1/4πε0। যেহেতু হচ্ছে আমরা বলে নিয়েছি বায়ু বা শূন্য মাধ্যম, সেক্ষেত্রে তোমার হচ্ছে কত হবে? 1/4πε0। সেই ধ্রুবকটি হলো 1/4πε0। তাহলে এখানে আমরা কত লিখবো? Q1 Q2/R21। আচ্ছা, তো তোমার এবার দেখো, তাহলে F21 তাহলে এবার হচ্ছে F, এটা কত আছে? 31। F31 সমান কত? 1/4πε0। তোমার হচ্ছে Q1 Q3/R31। যাক, এইরকম করে তোমার হচ্ছে চলতেই থাকবে। তাহলে এইরকম তোমার হচ্ছে আবার এই যে ধরো, এটা তুমি তো বলে দেবে, আমরা এখানে লিখেছি তোমার হচ্ছে দেখো R21, এটা তুমি লিখতে পারতে R12, সেটা তুমি বলে দিত। তাহলে R12 যদি লেখো, তাহলে এক্ষেত্রে লিখতে হতো R13, অর্থাৎ R1 এর থেকে R2 এর দূরত্ব কত, R2 থেকে R1 এর দূরত্ব মানে তোমার এই যে তোমার হচ্ছে এখানটা আমরা লিখলাম R21, এটা তুমি ঘুরেও লিখতে পারো, এটাকে ঘুরেও লেখা যেতে পারে, এটা হচ্ছে 1 2 লেখা। তাহলে মানে বোঝা যাচ্ছে যে 2 থেকে, অর্থাৎ 1 নম্বর আধান থেকে 2 নম্বর আধানের দূরত্ব কত। তাহলে তখন কিন্তু এখানে 31 লেখা যাবে না, তখন এখানে লিখতে হবে 1 3। আর তাহলে হচ্ছে F41 আমরা তাহলে কত লিখবো? 1/4πε0 কত? Q1 Q4/R14। সেটা তুমি তো ওখানে আসলে এই যে যেটা ধরা হয় সেটা তো আমরা আগে ভাষায় লিখে নিই। তাহলে ভাষায় যদি আমরা লিখে দিই, তাহলে পরে তুমি
1 বা 2 এটা তোমার হচ্ছে চিন্তা করার কোনো কারণে, এক এক বইতে এক এক রকম লেখে, তুমি তোমার মতো করে বলে দেবে, প্রকাশ করলেই হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে উপরিপাতের নীতির সাহায্যে একাধিক যদি তোমার হচ্ছে 2 এর অধিক যদি আধান থাকে, একাধিক নয় 2 এর অধিক যদি তোমার হচ্ছে আধান থাকে, তাহলে পরে তাদের মধ্যে মোট কত বল ক্রিয়া করছে প্রত্যেকের উপর, সেইটা হচ্ছে উপরিপাতের নীতি প্রয়োগ করে আমরা নির্ণয় করতে পারি। চলো, নিরবিচ্ছিন্ন ভাবে বন্টিত আধানের জন্য বল, নিরবিচ্ছিন্ন ভাবে বন্টিত আধানের জন্য বল। তো এই যে বিষয়টা শুনবে, এই টপিকটা যে শুনবে, এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, কোয়ান্টাম শব্দটা তোমরা পাবে, ভবিষ্যতে পাবে। তো কোয়ান্টাম এই যে শব্দটা, এই শব্দটার অর্থ এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ধরো কোনো দেশের মুদ্রা বা ভারতীয় মুদ্রা এখন সর্বনিম্ন কত? সর্বনিম্ন তোমার হচ্ছে ভারতীয় মুদ্রার মূল্য সরকারিভাবে এখনো 50 পয়সা রয়ে গেছে, কিন্তু 50 পয়সা বাজারে আসলে এখনো ব্যবহার তেমন একটা দেখা যায় না। তার মানে আমরা হিসাবের সুবিধার্থে যদি ধরি যে এখানে সর্বনিম্ন মুদ্রার মান কত? 1 টাকা। যে তুমি কোনো দ্রব্যের মূল্য সর্বনিম্ন নগদে 1 টাকা ব্যবহার করতে পারো, তার নিচে নয়। যদি কোনো দ্রব্য তুমি ধরো 10 টাকা 50 পয়সা মূল্য হয়েছে, তোমার হয় 11 টাকা দিতে হবে, না হয় 10 টাকা দিতে হবে। কখনোই 10.5 টাকা দেওয়া সম্ভব নয়। তাহলে পরে এই যে আধান, এই আধানের সর্বনিম্ন মান বহন করে কে? ইলেকট্রন। তাহলে পরে এখানে ওই ইলেকট্রন, একটা ইলেকট্রন, সেইটা হচ্ছে 1 টাকার সমতুল্য ধরে নাও। তা আমরা যত আধানই হিসাব করতে চাই, তত কিন্তু কার একটা ইলেকট্রন যে পরিমাণ আধান বহন করছে তার কত গুণ তোমার হচ্ছে কোনো একটা বস্তু আধান বহন করতে পারে। সেখানে কখনোই হাফ ইলেকট্রন হতে পারে না, হাফ ইলেকট্রন কখনোই থাকতে পারে না। তার মানে একটা ইলেকট্রন যে পরিমাণ আধান বহন করে, সেখানে যদি 10টা ইলেকট্রন থাকে, 20টা ইলেকট্রন থাকে, 40টা ইলেকট্রন থাকে, সেখানে সর্বদাই তোমার হচ্ছে কি বলবো, পূর্ণ সংখ্যায় থাকবে, ভগ্নাংশ হওয়া ইলেকট্রনের সম্ভব নয়। তাহলে পরে এই যে কোয়ান্টাম শব্দটার কথা আমরা যদি বলি, সামনে পাবো আধুনিক পদার্থবিজ্ঞানে গিয়ে এই কথাটা, এই কোয়ান্টাম শব্দটা ব্যাপকভাবে ব্যবহার করা হবে। তার আগে যখন এখানে একটা কথা বলি যে কোয়ান্টাম হিসাবে থাকে, এখানে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো বা আধান, ইলেকট্রন তো শুধু নয়, তোমার হচ্ছে প্রোটনও তো আধান বহন করে। তা যেই করুক না কেন, বিষয়টা হচ্ছে যে আধান কোয়ান্টাম হিসাবে থাকে। এই যে কোয়ান্টাম হিসাবে থাকে কথাটার অর্থ হচ্ছে, কোয়ান্টাম শব্দ জেনারেল প্যাকেটের মতো থাকে, একটা প্যাকেট থাকে, যে একটা প্যাকেটে হয়তো 20খানা ইলেকট্রন আছে, তাহলে ওই 20টা নিয়ে একটা কোয়ান্টাম হচ্ছে। আর একটা প্যাকেটে মনে কর 30খানা তোমার হচ্ছে ইলেকট্রন আছে, তাহলে 30টা নিয়ে একটা প্যাকেট হচ্ছে। তাহলে এরকম প্যাকেট থাকে, এইটাই বলা হয়। কিন্তু আমরা যখন হচ্ছে এখানে হিসাব করব, তখন ওই প্যাকেটের হিসাবটা এখানে আনবো না আমরা। তাহলে প্যাকেট, তাহলে আর একটা কথা বলি যে একটা প্যাকেট, দুটো প্যাকেট, তাহলে এই যে প্যাকেটগুলো আছে তাহলে এটা নিরবিচ্ছিন্নভাবে থাকছে না। এক জায়গায় 10টা আছে, এক জায়গায় 20টা আছে, এক জায়গায় মনে করো 25খানা আছে। এইরকম করে যদি প্যাকেট একটা করে হয়, তাহলে তো নিরবিচ্ছিন্ন থাকলো না। তাহলে নিরবিচ্ছিন্ন আমরা এখানে পড়ছি হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আধানের উপর, আধানের জন্য হচ্ছে বল। তাহলে পরে এখানে যদিও তাহলে এই যে কোয়ান্টাম আকারে থাকলেও কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি
যে তা নয়, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে থাকছে। তাহলে এই নিরবিচ্ছিন্ন, তাহলে আর আমরা কোয়ান্টামের কথা এখন ভাববো না, তারা রকম প্যাকেট হিসাবে আলাদা আলাদাভাবে নেই। তাহলে পরে আমরা ধরে নিতে পারি যে এই আধান হচ্ছে তোমার নিরবিচ্ছিন্নভাবেই বন্টিত আছে। এই বন্টন হচ্ছে 3 প্রকারের হয়। সেটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তাহলে আধান বন্টন তোমার হচ্ছে 3 ধরনের হয়। সেটা কি? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এই বন্টনগুলোকে, এই যে তোমার হচ্ছে একমাত্রিক বন্টনকে বলা হয় রৈখিক আধান বন্টন। এবার দ্বিমাত্রিকে যে আধান বন্টন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্ষেত্র আধান বন্টন। আর তোমার যেটা হচ্ছে ঘনবস্তু, সেটার মধ্যে যে আধান বন্টিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আয়তন আধান বন্টন। তাহলে পরে আমরা আবার বলছি যে নিরবিচ্ছিন্ন আধান বন্টন কয়ভাবে থাকতে পারে? 3 ধরনের হতে পারে। একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে আর ত্রিমাত্রিক হতে পারে। একমাত্রিক আধান বন্টনকে বলা হচ্ছে রৈখিক আধান বন্টন, দ্বিমাত্রিকের ক্ষেত্রে বলা হচ্ছে ক্ষেত্র আধান বন্টন, আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে বলা হচ্ছে আয়তন আধান বন্টন। তাহলে পরে আমরা দেখব এবার যে তাহলে এই রৈখিক আধান বন্টনের জন্য কত বল ক্রিয়া করে। তাহলে এই যে রৈখিক আধান বন্টনের জন্য কত বল ক্রিয়া করে, বলটা কার উপর ক্রিয়া করবে? কার উপর বলতে তোমার হচ্ছে রৈখিক আধান বন্টন, রৈখিক কথার অর্থ একটা রেখা বোঝানো হয়, ক্ষেত্র বলতে একটা তল বোঝানো হয়, আর আয়তন বলতে একটা তোমার হচ্ছে ঘনবস্তু বোঝানো হয়। তাহলে পরে যে একমাত্রিক আধান বন্টন যে যখন আমরা দেখব, একমাত্রিক আধান বন্টনে আধানগুলো ধরো একটা সরু ঋজু, সেটা বক্র হতে পারে, সেটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন বক্র হতে পারে, আবার হচ্ছে তোমার সোজাও হতে পারে। যাই হোক, আধান থাকবে কোথায়? ওই যে তোমার হচ্ছে একটা তারের মতো তুল্য, অর্থাৎ তার দৈর্ঘ্যের সাপেক্ষে তার প্রস্থচ্ছেদ অত্যন্ত নগণ্য। তাহলে এই রকম ক্ষেত্রে আধানগুলো কোথায় থাকছে? তোমার ওই দৈর্ঘ্যের উপরই বা তোমার ওই তারের মধ্যে উপরিতলেই তোমার হচ্ছে সেইগুলো থাকছে। তাহলে এটা হচ্ছে তোমার রৈখিক আধান বন্টন। তাহলে সেই আধানগুলো নিরবিচ্ছিন্নভাবে কার মধ্যে? একটা তারের উপরে সে নিরবিচ্ছিন্নভাবে আছে। এই আধানগুলো যে সরল রেখা বরাবর যে থাকছে, এটা কোথায় আছে ধরে নেওয়া হচ্ছে? ধরে আমরা হিসাব তো সর্বদাই শূন্য মাধ্যমে করছি, অন্য মাধ্যম তো এখানে আনা হচ্ছে না হিসাবের সুবিধার্থে। তাহলে ধরে নেওয়া হলো এই রৈখিকভাবে আধান বন্টিত হয়েছে কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। তাহলে পরে তোমার দেখো, তাহলে মনে করো একটা বক্ররেখা বরাবর, সে সরল যে মানে সোজা যে হবে এমন কোনো কথা নেই। তারপরে তোমার হচ্ছে এইরকম ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে কি হয়েছে? আধান তোমার হচ্ছে বন্টিত হয়েছে। এই তারটার দৈর্ঘ্য কত? ধরো এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমি এখানে হেডিংটা দিয়ে নেই, রৈখিক আধান বন্টন। তাহলে পরে আধানগুলো কোথায় আছে? একটা রেখা বরাবর শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে আছে। তো একটি সরল রেখা বরাবর আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে পরে এই যে নিরবিচ্ছিন্নভাবে আধানগুলো রয়ে গেছে, এই আধানগুলো জন্যে কত বল ক্রিয়া করছে কোনো একটা আধানের উপর, এই আধানকে মনে করো বলা হচ্ছে পরীক্ষাধীন আধান। তাহলে এখানে অসংখ্য আধান আছে, তো সেই অসংখ্য আধান দ্বারা হচ্ছে এটার উপর কত বল ক্রিয়া করছে। তাহলে সেক্ষেত্রে আমরা মনে করো এই যে তোমার হচ্ছে এই তারের মনে করো দৈর্ঘ্য, সম্পূর্ণ দৈর্ঘ্য এল, সেই এখানে আমরা কতটুকু অংশ কেটে নিলাম? মনে করো ডিএল অংশ কেটে নিলাম। সেখান থেকে তোমার হচ্ছে এই যে আধান, পরীক্ষাধীন আধান নেওয়া হয়েছে, তার দূরত্ব কত? আর এটা ভেক্টর রাশি তো বটেই বল, আর হচ্ছে দৈর্ঘ্যটাও হচ্ছে তোমার হচ্ছে দূরত্বটাও ভেক্টর রাশি। আমরা এখানে মান নিয়েই করব, এখানে ভেক্টর ব্যবহার করছি না, মান দিয়ে করলেও হবে। তারপর এবার দেখো
এই যে তোমার হচ্ছে তাহলে এখানে যে আধান আছে, কত আধান আছে সেইটা এবার নির্ণয় করার ক্ষেত্রে দেখো, তুমি একটু পেছনে ফিরে যাও। আমরা প্রথম চ্যাপ্টারে যেটা পড়েছিলাম, প্রথম চ্যাপ্টারের মধ্যে তোমার হচ্ছে ছিল আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলা হয়? আহিত কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এখানে রৈখিক আধান বন্টন, এখানে হবে রৈখিক ঘনত্ব। ওখানে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, যেটা এই তলমাত্রিক ঘনত্ব যেটা আমরা এখানে ওই তলমাত্রিক ঘনত্বটাকেই এখানে আমরা বলছি তোমার তলমাত্রিক ঘনত্ব, এটা ক্ষেত্র আধান বন্টন হয়ে গেল, সেটাই এখানে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব হিসেবে বিবেচিত হবে। তা তলমাত্রিক ঘনত্ব কাকে বলে সেটা তো আমরা ওখানে পেয়েইছি। তাহলে এইখানটা আমরা কি পাচ্ছি? নতুন একটা রৈখিক আধান বন্টন, সেখানে আসবে হচ্ছে রৈখিক ঘনত্ব। আর এই রৈখিক ঘনত্বকে তোমার হচ্ছে এই ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। রৈখিক ঘনত্বকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরে রৈখিক ঘনত্ব তোমার হচ্ছে কাকে বলা হবে? তাহলে ল্যামডা সমান আধান বাই দৈর্ঘ্য। আধান বাই, তাহলে আহিত কোন পদার্থের একক দৈর্ঘ্যে যত পরিমাণ আধান থাকে তাকে বলা হয় রৈখিক ঘনত্ব। তাহলে আবার বলছি, একক দৈর্ঘ্যে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কোনো পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব। আবার বলছি, তড়িৎগ্রস্ত কোনো পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে বা আধানগ্রস্ত কোনো পদার্থের একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব। এটাকে তোমার হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হচ্ছে। যদি এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো তো আধান সমান কত? আধান সমান হচ্ছে ল্যামডা ইন্টু তোমার হচ্ছে দৈর্ঘ্য। তাহলে পরে আমরা এখান থেকে কতটা তোমার কেটে নিয়েছি দিয়ে, এই দৈর্ঘ্যের মধ্যে আধানও তো খুব অত্যন্ত নগণ্য। তাহলে এই আধানটুকু তাহলে পরে দেখো ডিএল দৈর্ঘ্যের মধ্যে আধানের পরিমাণ ডিকিউ মানে ক্ষুদ্রত। তো এখানে তো তোমার ইন্টিগ্রেশনের ব্যাপারটা আসছে। আর তোমাদের একটা কথা বলি, ধরো অঙ্ক তো এখন শুরু করেছো কিনা, কিভাবে শুরু হয়েছে আমি জানি না। অঙ্কের মাস্টারমশাইকে বলবে 11-এর মতো যেন না হয়, যে পদার্থবিজ্ঞানকে সহজ করতে গেলে সেখানে ইন্টিগ্রেশনটা অবশ্যই করতে হবে। এখানে পরপর ইন্টিগ্রেশন আসতেই থাকবে, তো সেটা তো অত আমাকে তো বলার সম্ভব নয়। তাহলে তো আমার নিজের সাবজেক্ট এমনি তো পিছিয়ে গেছি, নিজের সাবজেক্ট মানে এই পদার্থবিজ্ঞানটা আমরা এগোতে পারবো না। তা তোমাদের বলা থাকলো 11-এর মতো এখন করব ডেরিভেটিভ, তখন করব, এই না করে ইন্টিগ্রেশনটা যেন তেন প্রকারে আগেই তোমার হচ্ছে শিখে নিও। তাহলে ফিজিক্সটা পড়তে সুবিধা হবে, বা তোমার হচ্ছে বিভিন্ন যে প্রবলেমগুলো সলভ করতে হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রয়োজন হবে। তাহলে এবার দেখো, তাহলে ডিএল দৈর্ঘ্যের মধ্যে আধানের পরিমাণ কত? ডিকিউ। তাই যদি হয় তাহলে দেখো এই যে ডিএল এর মধ্যে তোমার হচ্ছে আধান যদি ডিকিউ হয়, তাহলে ডি কিউ সমান ল্যামডা ডিএল। এইখান থেকে আধান, তাহলে দেখো তাহলে ডিএল দৈর্ঘ্যের মধ্যে আধানের পরিমাণ ডিকিউ হলে ডিকিউ সমান কত? ল্যামডা ডিএল। তাহলে পরে ধরো এইটা হচ্ছে তোমার হচ্ছে কিউ টু, এইটা মনে করো আমরা কিউ ওয়ান যদি কনসিডার করি, এটা যদি শূন্য মাধ্যম যদি হয় তাহলে পরে আমরা এই আধানের উপর এইটুকু তোমার ডিএল এর মধ্যে যে আধানটুকু আছে সেই আধান কর্তৃক যে ক্রিয়াশীল যে বল, সেই বল আমরা কত পাবো? বল পাবো হচ্ছে তোমার
সেই বলটা কি, সেটাও তো ক্ষুদ্র মানের বল। তাহলে সেই বলটা আমরা কত পাবো দেখো, ডিএফ সমান 1/4πε0। তাহলে কিউ ওয়ান এর পরিবর্তে কত হবে কিউ জিরো, আর কিউ টুর পরিবর্তে আমরা কত লিখবো ডি কিউ বাই কত আর স্কোয়ার। তাহলে পরে এবার দেখো এই ডি কিউ এর পরিবর্তে আমরা কত লিখবো 4πε0 কিউ জিরো, আর আমরা ওর পরিবর্তে বসাবো ল্যামডা ডি এল বাই আর স্কোয়ার। এখন এই সমস্ত দৈর্ঘ্য, এই পুরো দৈর্ঘ্য কত ছিল, এল ছিল। তাহলে পরে তাহলে এইখানটায় হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের প্রয়োগ, খালি চিহ্ন দিয়ে বসিয়ে রাখতে হবে, তোমার এখানে তো নির্ণয়ের কোনো কারণ নেই। তাহলে পরে এবার দেখো যে তাহলে পরে টোটাল বল, তাহলে টোটাল বল বলতেই তোমার হচ্ছে এই দিকে একটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ডিএফ এটাকে টোটাল করলে কত হয় শুধু এফ, আর হচ্ছে এখানে কত হবে 1/4πε0 ইন্টিগ্রেশন কিউ জিরো ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। আর এইটা হচ্ছে এইখানটায় এল দেওয়ার উদ্দেশ্য, এটা বোঝানো হচ্ছে রৈখিক আদান বন্টনের জন্য যে আমরা সমাকলন বা হচ্ছে ইন্টিগ্রেশন পেলাম, তার জন্য এখানে এল লেখা হলো। এটা ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখানে চিহ্ন দ্বারা প্রকাশ করা হলো, এটা হচ্ছে রৈখিক। আচ্ছা এইবার দেখো তাহলে এই কিউ জিরোটা কি ধ্রুবক, তো এটা আমরা বাইরে নিয়ে আসি। তাহলে কিউ জিরো বাই 4πε0 তোমার এখানে তোমার হচ্ছে এল কত পাচ্ছি ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। এইটা হলো তোমার হচ্ছে রৈখিক আধান বন্টনের জন্য যে বলটা তোমার হচ্ছে ক্রিয়া করছে, সেই সম্পূর্ণ বলটা দেখানো হলো। আমরা এখানে ভেক্টর চিহ্ন ব্যবহার করিনি, ভেক্টর দিলে একটা ইউনিট ভেক্টর আনতে হতো, এটা শুধু মানটা হচ্ছে নিয়েছি, বোঝা গেল। তো এইবার যে পরের যে আছে তলমাত্রিক ঘনত্ব দিয়ে যেটা করা হবে, ক্ষেত্র বন্টন, ক্ষেত্র আধান বন্টন, তারপরে হচ্ছে তোমার আয়তন আধান বন্টন। তাহলে ক্ষেত্র আধান বন্টন, সেক্ষেত্রে যে তোমার তলমাত্রিক ঘনত্ব আমরা ওদিকে কি দ্বারা প্রকাশ করেছিলাম, তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করেছিলাম। আর আয়তন মাত্রিক ঘনত্ব বা হ্যাঁ আয়তন মাত্রিক ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করব। তাহলে পরে রৈখিক আধান বন্টনকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হচ্ছে, তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ কি বলে তোমার হচ্ছে ক্ষেত্র আধান বন্টনকে সিগমা দ্বারা সিগমা অক্ষর ব্যবহার করা হচ্ছে, আর আয়তন মাত্রিক ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ওখানে রো দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে পরে আমরা এই যে অনুরূপ ভাবে তোমার হচ্ছে দেখো আমরা দেখাতে পারি, তাহলে দেখো বুঝতে পারবে এখন এফ এটা হচ্ছে ক্ষেত্র আধান বন্টন, সেক্ষেত্রে দেখো এখানে কিউ জিরোই থাকছে, এখানে 4πε থাকছে, এইখানটা ইন্টিগ্রেশন কি সারফেস ইন্টিগ্রেশন এস দ্বারা লিখতে পারো তুমি, এখানে এস আর ল্যামডার পরিবর্তে এখানে কত আসবে বলো সিগমা, এখানে ডেল্টা এস ডিভাইডেড বাই তোমার কত আর স্কোয়ার, বুঝতে পারলে। আচ্ছা এইবার হচ্ছে আয়তনের ক্ষেত্রে কি হবে কিউ জিরো বাই 4π তাহলে আয়তনের ক্ষেত্রে কি এফ ইকুয়ালস টু 1/4πε0 তোমার হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে কি আয়তন কিউ জিরো তো থাকছেই, তো এখানে থাকবে কত রো তোমার রো ডেল্টা ভি ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে রৈখিক আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন আর হচ্ছে আয়তন আধান বন্টনের জন্য যে কোনো একটা পরিস্বাধীন আধানের উপর কি পরিমাণ বল ক্রিয়া করছে সেইটা হচ্ছে এইটা। এই পর্যন্ত তোমার হচ্ছে করলেই আপাতত হবে। তাহলে পরে আমরা যে অংশটুকু আজকে করলাম, তাহলে পরে এখানে আমি আবার একটু বিষয়টা তোমার
সংক্ষিপ্ত আকারে বলছি। পরাবৈদ্যুতিক ধ্রুবক, তারপরে বহু সংখ্যক আধানের মধ্যে ক্রিয়াশীল বল, তারপর নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল, সেই নিরবিচ্ছিন্ন আধানের বণ্টিত আধানের জন্য বলের ক্ষেত্রে কয় রকম আসছে? 3 প্রকার আসছে, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। একমাত্রিককে আমরা বলছি রৈখিক আধান বন্টন, দ্বিমাত্রিককে আমরা বলছি ক্ষেত্র আধান বন্টন, আর ত্রিমাত্রিককে বলছি আমরা আয়তন আধান বন্টন। তো যতটুকু আমি করলাম সেইটুকুর মধ্যে তোমরা যদি কোথাও সমস্যা হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে জানিও, আমি আবার ওটাকে পরিষ্কার করতে চেষ্টা করব, বোঝানোর জন্য চেষ্টা করব। এইভাবে যদি সমস্যা না হয় আমি এবার কন্টিনিউ করতে পারবো। অনেক তো বাধা, অনেক সমস্যা এসছিল, তা দেখা যাক সেটা কতটা রিকভারি করা যায়। আর যখন তোমার এই সমস্ত ঝামেলা টামেলা চলে যাবে, তারপর দেখা যাবে কি হবে। আর এই ঝামেলা কতদিনে যাবে জানি না, ঠিক আছে, যবে যাক যাক, আমি এইভাবে কন্টিনিউ করতে থাকবো। আর তোমাদের সমস্যাগুলো আমাকে জানাতে থাকো। আর একটু এই সময়গুলো ব্যয় না করে এখন নিজেরা একটু সিরিয়াস হওয়াটাই উচিত আমি মনে করি। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাকলো। এটা আগে দেখো, এটাকে একটু পড়ার পরে আমি আশা করছি যে এখন পরপর দিতে পারবো, খুব তাড়াতাড়ি আমি দিতে পারবো। আর সেটা তোমরা কত তাড়াতাড়ি নিতে পারো সেটাই এবার দেখার। ঠিক আছে।